33 বছর পর জাকসু নির্বাচন বৃহস্পতিবার। ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা। রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয় বললেন সাদিক। নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিলেন আবিদুল। শিবিরের সমালোচনায় উমামা। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন সালাউদ্দিনের। আওয়ামী লীগের সঙ্গে শিবির আতাতের অভিযোগ মির্জা আব্বাসের। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান। জব্দ করল এনবিআর, খোলা যায়নি আইনি জটিলতায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। বৃহস্পতিবার হবে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। তবে কোন প্রক্রিয়ায় ব্যালট পূরণ করা হবে তা স্পষ্ট করেনি কমিশন। কেন্দ্রে পোলিং এজেন্টদের ভূমিকা কী হবে তাও জানানো হয়নি। এতে এই নির্বাচনে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। রিপোর্ট করছেন ফরুক বাবু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বৃহস্পতিবার। 33 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি বাছাইয়ের কার্যক্রম। জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 25 পদে লড়াই করছেন 177 জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী 445 জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 ও জিএস পদে লড়ছেন 8 জন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাকসুতে ভোটার সংখ্যা 11,919 জন। জাকসু নির্বাচনের প্রতিটি হলেই ব্যবস্থা থাকছে ভোট গ্রহণের। 21টি আবাসিক হলে বসানো হয়েছে 224টি বুথ। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখছেন প্রার্থীরা। প্রশাসন অন্ধকারে রেখে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে, যা তাদের গাফলতি অভিযোগ প্রার্থীদের। বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার অনেক চেষ্টা অনেকে করছেন, কিন্তু আমরা চাই শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক মতটা প্রকাশ করতে পারুক। ভোটটা কিভাবে গণনা হবে, ব্যালট পেপারটা কেমন থাকবে, এগুলো তো খুবই বেসিক জিনিস। ডাকসু নির্বাচনের শুরু থেকেই ক্যাম্পাসে বহিরাগত এবং প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রার্থীদের। বিভিন্ন হলগুলোতে অনেক টাকা অফার করছে, পাশাপাশি তারা ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, অনেকে মাদক দ্রব্য সরবরাহ করছে। যাকে বিপি হিসেবে নির্বাচন করবে তার মধ্যে অবশ্যই সততার গুণটা লক্ষ্য রেখেই সততা, দক্ষতা এবং যোগ্যতা এই বিষয়গুলোকে অবশ্যই বেশি গুরুত্ব দেবে। তবে মঙ্গলবার জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের রেজাল্ট জানানোর আগেই ব্যালট পেপার ছাপানো হয়েছে। এখন কেউ মাদকাসক্ত প্রমাণিত হলে তার বিষয়ে কি ভূমিকা হবে তা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন রাতে গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে, অথচ আমরা দেখা যায় সাবেক শিক্ষার্থী অনেক সময় আসলো গেটে তাকে আইডি কার্ডের জন্য আটকে দেওয়া হচ্ছে। সবাই ম্যাচিউর, সবাই তাদের নিজের অধিকারটা সম্পর্কে জানে যে যেই ব্যক্তি যোগ্যতা সম্পন্ন তাদের প্রতিনিধিত্ব করতে পারবে পরবর্তী 1 বছর সময়ে, তারা সকলেই সেই ব্যক্তিকেই ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। এদিকে ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে প্রার্থীদের অভিযোগ নিয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। জাকসু নির্বাচন উপলক্ষে আগামী 12 তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় সহসভাপতি সহ 7 জনের নাম বাতিল করা হয়েছে। তবে আগামীকাল প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করা যাবে বলে জানান নির্বাচন কমিশন। বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এই কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক F নজরুল ইসলাম। প্রাথমিকভাবে যে 7 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা হলেন সহসভাপতি প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজ কল্যাণ সহকারী সম্পাদক শাহিন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্ড চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এছাড়া সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস এবং মোহাম্মদ ওমর ফারুক সাফিন
আজমির। রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারে রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি পদের বিপরীতে 260 জন, সিনেটে 5 জন ছাত্র প্রতিনিধি পদে 62 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট 322 জন প্রার্থীর মধ্যে 7 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করায় এখন মোট প্রার্থী 315 জন। চমক দেখিয়ে ডাকসুতে অভাবনীয় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জোট। জুলাই গণ অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস সহ 28টি পদের মধ্যে 23টিতে জয়ী হয়েছে তারা। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের চেয়ে 9,000-এরও বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের সাদিক কায়েম। নির্বাচিত হবার পর সাদিক জানান, এই নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। আর জিএস পদে জয়ী SM ফরহাদ বলেছেন, এই বিজয় শিক্ষার্থীদের। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। ডাকসু নিয়ে রাতভর উত্তেজনা। ভোটের 16 ঘন্টারও বেশি সময় পর সকাল 8:30টায় ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল। জানানো হয় ভোটের হার। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে একই দলের SM ফরহাদ। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট 14,042 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। এছাড়া জিএস পদে শিবির প্যানেলের SM ফরহাদ 10,794টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম ও SM ফরহাদ বলেন, এই বিজয় সবার। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম বা ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। নির্বাচনের ডাকসু ও হল সংসদের বেশিরভাগ পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সঙ্গে সঙ্গে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতিমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানিয়েছেন তারা। আবির তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে জানান, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কালরাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে উমামা জানান, 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তিনি। সাম্য ও মানবিক মর্যাদা বাস্তবায়নের জন্য বিএনপি রাজনীতি করছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। পুরুষের পাশাপাশি নারীরও দরকার
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলটির সভানেত্রী আফরোজা আব্বাস অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেন। সে নির্বাচনে নারীদের অংশগ্রহণের বিষয়টি জোর দেন তিনি। আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই, তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই, মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান, দেখার সুযোগ তো আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন, অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাপকাঠি আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন? আমরা পাশ না করি, আপনারা দিলে কি আপনারাই পাশ করবেন? তো পাশ তো সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি। আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগত অভিনন্দন জানিয়ে জাতীয় রাজনীতির সাথে যোগসূত্রের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাও জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সকল ভোট জামায়াত শিবির নিয়ে নিয়েছে। জামায়াত শিবিরের এত ভোট কোথা থেকে এলো সে প্রশ্ন তুলেছেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামের একটি কনভেনশন হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াত নেতারা বৈঠকে বসে বিএনপিকে বারবার বলে আওয়ামী লীগ যাতে আর কখনোই ক্ষমতায় ফিরতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, কিন্তু অন্যদিকে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিজেদের ভোট বক্সে নিয়েছে। মির্জা আব্বাস আরও জানান, দেশে বিদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছেই। 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি নানা অপকর্ম করছে বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। তিনি আরও বলেন, বিএনপির ভেতরে ঢুকে এই সকল অপকর্ম করছে আওয়ামী লীগ আর দোষ চাপাচ্ছে বিএনপির ওপর। দেশে এবং দেশের বিরুদ্ধে, এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। আপনি বলতে পারেন যে হ্যাঁ, 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি, কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলো মূল্যায়ন করতে হবে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণের ধরন, মান, এই সকল মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রকে র্যাঙ্কিং করার উপর জোর দেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের ৯ম সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি স্বাধীন ইউনিট গঠনের উপর জোর দেন তিনি বলেন, তারা সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের উপর পদ্ধতিগতভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন জানতে হবে, সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসা সরকারি কর্মকর্তাদের তথ্য সেখানে থাকবে বলে জানানো হয়। সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে দক্ষতা নবায়ন প্রশিক্ষণ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে পূবালী ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংক শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। একই ব্যাংকে শেখ হাসিনা নামে একটি এফডিআর হিসেবে থাকা 12 লাখ টাকার সন্ধান পেয়েছে এনবিআর। এছাড়া পূবালী ব্যাংকে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার নামে অন্য একটি সঞ্চয় হিসেবে 44 লাখ টাকার খোঁজ পেয়েছে সিআইসি। তবে শেখ হাসিনা লকার জব্দ করলেও সেই লকারে কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এনবিআরের গোয়েন্দা সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আইনি জটিলতায় লকারটি এখনো খোলা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপের পর লকারটি খোলার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, পূবালী ব্যাংকে শেখ হাসিনা ভল্ট থাকার বিষয়ে এনবিআরের কিছুই জানা নেই, তবে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভল্ট সন্ধানে গোয়েন্দারা তাদের কাজ করছেন, আর তাদের কাজ গোপনীয়ভাবে করাই স্বাভাবিক। রাজধানীতে এনবিআর ভবনে আয়োজিত মিট দ্য বিজনেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ব্যক্তি শ্রেণী করদাতাদের মতো আগামী বছর থেকে কর্পোরেট প্রতিষ্ঠানে রিটার্ন দাখিল অনলাইনে করা হতে পারে। জিডিপি অনুপাতে কর আদায়ের হার আরও কমে গেছে জানিয়ে তিনি বলেন, এই হার বাড়াতেই হবে। দাতা সংস্থারা বাংলাদেশের কাছে ঋণের টাকা ফেরত চান বলেই তারা কর আদায়ের চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ভ্যাটের একাধিক হার হওয়া যৌক্তিক নয়, প্রয়োজনে ভ্যাটের জন্য আলাদা সফটওয়্যার করার কথা জানিয়েছেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে এবার গণপিটুনিতে নিহত হয়েছে 2 ছিনতাইকারী। বুধবার ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুজন হচ্ছে হানিফ এবং সবুজ। এছাড়া এই ঘটনায় শরীফ এবং জুয়েল নামে আরও 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের দৌরাত্মে অতিষ্ঠ তারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা বুধবার ভোর 4টার। নবীনগর হাউজিংয়ের 16 নম্বরের একটি সড়কের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইকারী সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে এলাকাবাসী। এরপর লাঠিসোঁটা ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। এতে ঘটনাস্থলে হানিফ নামের একজনের মৃত্যু হয়, আরেকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনার ঠিক 3 ঘন্টা যেতে না যেতেই নবীনগর হাউজিংয়ের 11 নম্বর রোডে সুজন নামের আরেক ছিনতাইকারী গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। বাংলা ভিশনের হাতে আসা আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গেল রবিবার গণপিটুনিতে নিহত হানিফ ও তার সহযোগী সুজন অটোরিকশা থামিয়ে অজ্ঞাত 2 জন ব্যক্তির সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। মানে সাপ লুডো খেলার মতো হয়েছে। জনগণের মানে আত্মহত্যা, আমরা যে মানুষ, আমাদের যে জীবনের যে একটা নিরাপত্তা আছে, সেই নিরাপত্তা পাই। ছিনতাইকারী বগুলাইয়া ঘুমাইয়া এইটা সেটা নিয়ে আরো আসতে পারে। এইভাবে প্রত্যেকটা দিনে চলতেছে, মাসের ভাত একদিন না একদিন হবেই। এদিকে পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত, তবে কারা আইন হাতে তুলে নিল তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তেজিত জননা কর্তৃক আটক হয়ে গণধোলায় সুজন, বয়স 19, পিতা জাহাঙ্গীর, বোরহানউদ্দিন ভোলার বাসিন্দা, থানা পুলিশের সহযোগিতা সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হসপিটালে রেফার করে। পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আর শরীফ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় পঙ্গু হসপিটালে আছে।
এক্ষেত্রে উভয় ক্ষেত্রে দুইটা মামলা রুজু হয়েছে। আর তারা হচ্ছে যে কি বলে ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ও এর আশেপাশে অপরাধ নিয়ন্ত্রণে দ্রুতই পুলিশ ফাঁড়ি কিংবা থানা নির্মাণের সুপারিশ এই পুলিশ কর্মকর্তার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। তুচ্ছ ঘটনার জেরে নরসিংদীর শিবপুরে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে চাচা ও চাচাতো ভাইয়েরা। উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে সোহাগ এবং তার ছোট ভাই রানা। তারা একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে। এই সময় গুরুতর আহত হন নিহতদের মা শামীমা আক্তার। পুলিশ এবং এলাকাবাসী জানায়, চাচাতো ভাই দিদার বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি সোহাগদের বাড়ির ওপর দিয়ে নিষ্কাশন করাকে কেন্দ্র করে 2 পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এরই জেরে বিকেল 5:30টার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচা মামুন এবং তার 2 ছেলে দিদার ও বিদ্যুৎ ছুরি, বল্লম, শাবল দিয়ে সোহাগ এবং তার ছোট ভাই রানার ওপর হামলা চালায়। এই সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলে রানা নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় অপর ভাই সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মারা গেছেন বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। 33 বছর পর ডাকসু নির্বাচন বৃহস্পতিবার। ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয় বললেন সাদিক। নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিলেন আবিদুল। শিবিরের সমালোচনায় উমামা। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন সালাউদ্দিনের। আওয়ামী লীগের সঙ্গে শিবির আতাতের অভিযোগ মির্জা আব্বাসের। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করলে এনবিআর, খোলা যায়নি আইনি জটিলতায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।